তারা এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য আসছে। তার সিস্টেম চেঞ্জ আপনি বিপ্লব ছাড়া সিস্টেম চেঞ্জ হবে না। আমি তো মনে করি যে তারা আসলে হাসিনাকে সরানোর জন্য নামছে। ৭১টাকে সম্পূর্ণ আওয়ামীকরণ করা হয় বা হচ্ছে মুজিবীকরণ করা হয়, কিন্তু বিষয়টা কিন্তু এরকম ছিল না। মাদ্রাসা শিক্ষার্থীদের যে কন্ট্রিবিউশন এটা অনেকটা পর্দার আড়ালে থেকে গেছে। যে কয়দিন পরে কি আপনারা থ্রেটেন ফিল করবেন না যে তারা যদি বলে যে পুলিশ হত্যার দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিচার করা কথাগুলো হবে? তো এখনই উঠতেছে যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদটা প্রকাশ করে কয়েকটা টুলস ব্যবহার করে। একটা হচ্ছে শেখ মুজিব। দেখেন এই যে ফ্যাসিবাদ, এই যে কাঠামো, ফ্যাসিবাদী কাঠামো, এই কাঠামোর রাইখা আপনি চেঞ্জ আনতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে রাজনৈতিক আলাপ করা জরুরি টকশোর আজকের এপিসোডে আমাদের অতিথি হচ্ছেন মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি বেশ কয়েকদিন ধরে। আপনি অসুস্থ ছিলেন, সে অসুস্থ নিয়েও দেখলাম যে আবার ঢাকার বাইরেও গেছেন সফরে। তো এই ব্যস্ততা কিসের? জি, একটু অসুস্থ ছিলাম। ব্যস্ততা হচ্ছে সাংগঠনিক ব্যস্ততা। আমাদের যেই ইউনিটগুলো আছে, জেলা ইউনিট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, প্লাস হচ্ছে আমাদের শহীদ পরিবার এবং আহত যারা আছে তাদের সাথে মতবিনিময়, তাদের খোঁজখবর নেওয়া, ইফতার করা তাদের সাথে। আরো অন্যান্য সাংগঠনিক কাজ, এইসব বিষয় নিয়ে একটু দৌড়াদৌড়ির ভিতরে আছি আরকি। আচ্ছা, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা তো বৈষম্য শেষ করতে চেয়েছিল। তো আপনারা কি মনে করেন যে বৈষম্যটা শেষ করতে পেরেছেন? না, আমরা বৈষম্য শেষ করতে পারি নাই। দেখেন দীর্ঘদিন শত, শত বছর ধরে যেই বৈষম্যের বলয়টা তৈরি হয়েছে সেটা তো আমরা চাইলেই ৩৬ দিনে কিংবা হচ্ছে পরবর্তী ১ বছরে চাইলেও কিন্তু এটা সম্ভব না আরকি। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং আমরা ফাইটটা দিয়ে যাচ্ছি এখনো আরকি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ। আচ্ছা, আপনাদের সংগঠনের এখন মূল লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা যদি বলি জুলাই একটা বিপ্লব। জুলাই একটা বিপ্লব, কিন্তু এই বিপ্লবটাকে পরবর্তীতে ষড়যন্ত্র করে আ গণ-অভ্যুত্থানে রূপ দেওয়া হইছে আরকি। কাগজে কলমে সচিবালয়ে গিয়ে বা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তারা এই বিপ্লবটাকে একটা গণ-অভ্যুত্থানে রূপ দিছে। কিন্তু আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের মূল প্ল্যাটফর্ম যেটা আরকি, এটার নেতৃবৃন্দ যারা আছে, আমরা মনে করি যে এটা একটা বিপ্লব এবং এটা একটা অসম্পূর্ণ বিপ্লব হইছে আরকি। তা আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই অসম্পূর্ণ যে বিপ্লবটা হইছে, এই বিপ্লবটাকে সম্পূর্ণ করা। এখন আপনাদের সব কমরেড তো নাই সাথে। ধরেন আপনারা মূল ছিলেন ১৮ জন সমন্বয়ক, তাই না? বা না, ১৮ জন, ১৫৮ জন ছিল সমন্বয়ক ১৫৮ জন লিস্টেড। সমন্বয়ক? পরবর্তীতে আমাদের নির্বাহী কমিটি ছিল ১৮ জনের। নির্বাহী কমিটি ছিল ১৮ জনের। তো সেই ১৮ জনের মধ্যে আপনারা এখন কতজন আছেন? ১৮ জনের ভিতরে আমরা রানিং কমিটিতে আছি হচ্ছে ৪ জন। রানিং কমিটিতে ৪ জন আছেন। তো বাকিরা তো একটা নতুন পলিটিক্যাল পার্টি ফর্ম করে এনসিপিতে তারা চলে গেছেন। আপনাদের উদ্দেশ্য কি? আপনারা কি এরকম কোনো পলিটিক্যাল পার্টিতে যাবেন নাকি আ প্রেশার গ্রুপ হিসেবে থাকবেন? না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরাসরি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে না বা সরাসরি ট্র্যাডিশনাল যেই ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে, যেমন ছাত্রদল, শিবির বা ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, এরকম কোনো ট্র্যাডিশনাল ছাত্র সংগঠন আমরা করব না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা একটা বিপ্লবের প্ল্যাটফর্ম, একটা হিস্ট্রিক্যাল প্ল্যাটফর্ম আরকি। বাংলাদেশের ২য় সর্বোচ্চ যে ঘটনা, এই ঘটনার নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের এরকম কোনো ইচ্ছা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রেশার গ্রুপ আকারে কাজ করবে আরকি। এবং জুলাইয়ের যেই আ আকাঙ্খা, জুলাইয়ের যেই কথাগুলো বা হচ্ছে যে অসম্পূর্ণ যেই কাজগুলো, এই কাজগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। এটাই আমাদের লক্ষ্য। আচ্ছা, এখন আপনাকে যদি আমি একটু ক্রিটিক্যালি প্রশ্ন করি যে আপনারা ধরেন যে জিনিসটা করতে চেয়েছিলেন, আপনারা বলেন যে বিপ্লব, কিন্তু আমি অনেকেই দেখেছি যে তারা এটাকে বিপ্লব হিসেবে স্বীকার করে না। কেউ এটা আমি ইসলামিক সাইটেও দেখছি, আবার আপনার অন্য সাইটেও দেখছি যে এটাকে খুব বেশি জোর হলে তারা গণ-অভ্যুত্থান বলতে চায়, বিপ্লব বলতে চায় না। তো এটাকে আপনারা কেন বিপ্লব মনে করেন? আমরা বিপ্লব, অসম্পূর্ণ বিপ্লব বলতেছি আরকি হ্যাঁ, আমরা। কেন? মানে অসম্পূর্ণ বিপ্লবী কেন? মানে কিভাবে? অসম্পূর্ণ বিপ্লব আমরা এই যে টোটাল ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থাটার আমরা পরিবর্তন করতে চাইছিলাম। কিন্তু আমরা পারি নাই। যারা এই ব্যবস্থার সাথে খুব গভীরভাবে জড়িত, তারাই এটাকে গণ-অভ্যুত্থানে রূপ দিচ্ছে আরকি। তারা এটাকে গণ-অভ্যুত্থান বলছে। আমরা মনে করি যে ৫ই আগস্টের পরে যদি আমরা আরো কিছুদিন এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা যদি আমরা আরো কিছুদিন কন্টিনিউ করতে পারতাম, এখানে যদি আরো অনেক বেশি রক্ত ঝরতো, সেটা হইতে পারে আমাদের বা হচ্ছে যারা হচ্ছে ফ্যাসিবাদী শক্তি আছে তাদের। এই রক্তের মধ্য দিয়ে কিন্তু একটা বিপ্লব হয়।
তো এই রক্তের মধ্যে দিয়ে এই বিপ্লবটা তার যে চূড়ান্ত পর্যায়ে সেখানে যাইতো। এখন দেখেন আমাদের ৫ই আগস্টের আগে যে বাংলাদেশের যে পরিস্থিতি আর এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কিন্তু আপনি খুব বেশি পার্থক্য দেখবেন না। না। তো মাঝখানে যে এই যে ২,০০০ মানুষ জীবন দিল, ৩০,০০০ আমার ভাই-বোনেরা যারা হচ্ছে আহত হইল, তাদের রক্তটা কেন তারা দিল? তারা জীবনটা কেন দিল? এই যে ২,০০০ পরিবার যারা হচ্ছে তাদের পরিবারগুলোর কথা চিন্তা করেন। একমাত্র যে হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি আছে সে শহীদ হইছে। তার পরিবারটার এখন কি অবস্থা? একটা গণঅভ্যুত্থানে কি এত মানুষ শহীদ হয়? বা হচ্ছে এই শুধুমাত্র একটা সরকার চেঞ্জ করার জন্য, একটা নির্বাচন দেওয়ার জন্য কি এতগুলো মানুষ হয়? এই মানুষগুলো তো সবাই তো বিএনপি করতো না বা সবাই জামাতে ইসলামের সাথে জড়িত ছিল না। একটা বড় অংশ ছিল যারা মানে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। তারা কেন এখানে আসছে? তারা এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য আসছে। তার আপনি কি সিস্টেম চেঞ্জ আপনি আ বিপ্লব ছাড়া সিস্টেম চেঞ্জ হবে না আরকি কিন্তু এভাবে। আপনি কি তাই মনে করেন যে তারা সিস্টেম চেঞ্জ করার জন্য নামছে? আমি তো মনে করি যে তারা আসলে হাসিনাকে সরানোর জন্য নামছিল। সিস্টেম চেঞ্জের জন্য না, না। হাসিনাকে সরানো না, আমি এটা মনে করি না আরকি। হাসিনাকে সরাইলে কি হবে? দেখেন, হাসিনারে আমি সরাইলাম। আবার সেই জায়গায় আরেকজনের বসাইলাম। সেও মানে এই যে কাঠামো, আমলাতান্ত্রিক কাঠামো যেটা আছে আমাদের বাংলাদেশে আ ব্রিটিশ উপনিবেশিক সময় থেকে। এই কাঠামোর ভিতরে আপনি শুধুমাত্র মানুষ চেঞ্জ করে আপনার কোনো কিছু হবে না। ইউএস এর কথা চিন্তা করেন। আপনি ইউএসএ তে বাইডেন গেল, ট্রাম্প আসলো, এর আগেও ট্রাম্প ছিল। তাদের যেই প্যালেস্টাইন নিয়ে তাদের যে পলিসি বা হচ্ছে তাদের এই ইসরায়েল নিয়ে তাদের যে পলিসি, ইরান নিয়ে তাদের যে পলিসি, এটা কি চেঞ্জ হইছে? যা ছিল তাই। ব্যক্তির পরিবর্তনের কারণে কিন্তু এখানে কোনো হচ্ছে না। মধ্যপ্রাচ্যে এখনো অশান্তি চলছে। আমাদের এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসাবে ইসরায়েল। ইসরায়েল নিয়ে তাদের যে পলিসি এটা কোনো পরিবর্তন হচ্ছে না। সো ব্যক্তি পরিবর্তনে কিন্তু আসলে সিস্টেমের পরিবর্তন হয় না। সিস্টেমটা কিন্তু যা তাই রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সিস্টেম পরিবর্তন করার জন্য তো আসলে মানুষের সিস্টেমটাকে চেঞ্জ করা লাগবে। আপনারা ধরেন যে ব্যাপারটা বলছেন যে রক্ত দেওয়া ২,০০০ মানুষ মারা গেছেন। ধরেন এটা ২,০০০ মানুষ না হয় যদি ১০,০০০ মানুষ হইতো, তাহলে কি আপনি মনে করেন যে এখানে আরো অনেক বেশি রক্ত যেত? তারপরেও তো আসলে কোনো গ্যারান্টি ছিল না যে সিস্টেমটা চেঞ্জ হবে। কারণ মানুষ তো সিস্টেম চেঞ্জের জন্য নামে নাই। মানুষ দেখছে একটা জুলুম হচ্ছে, সেই জুলুমের বিপক্ষে আমার ছেলে জুলুমটা করতেছে তো মানে সিস্টেম থাকার কারণে। এই কিন্তু মানুষের পারসেপশন কিন্তু সেটা না। মানুষের পারসেপশনটা কিন্তু অন্য কিছু। মানুষ কিন্তু দেখে যে হাসিনা বা তার সাঙ্গপাঙ্গ তারা হুকুম দিছে, আবু সাইদকে গুলি করা হচ্ছে। তাদের রাগ ক্ষোভটা কিন্তু সিস্টেমের উপরে না। তারা কিন্তু দিন শেষে গিয়ে আবার বিএনপিকে ভোট দিচ্ছে, তাই না? তারা কিন্তু সিস্টেমে চেঞ্জ চায় নাই। বিএনপিকে ভোট দিচ্ছে বলতে আমরা বুঝাতে চাচ্ছি যে ধরেন যারা তাদেরকে বিএনপির আন্ডারে আওয়ামী লীগে যারা আসছে, অনেকে আসছে তাদেরকে যারা ভোট দিছে বা ধরেন আসলে ওই যে সিস্টেমটা ছিল যে তুমি আমাকে দিবা তার বদলে আমি এই প্রোটেকশন পাবো, এই জিনিস আসবো। এই জিনিসে আসলে তারা দেখেন, আমি এটা এভাবে মনে করি না। আমি মনে করি যে তারা আ পুরা ব্যবস্থার পরিবর্তন চাইছে। একটা নতুন বন্দোবস্ত চাইছে। বিগত অর্ধ শতাব্দী ধরে যেই ব্যবস্থা চলে আসতেছে তারা এই ব্যবস্থার সাথে এলাই করে নাই। এজন্যই চাইছে। বিএনপিরে ভোট দিছে তার মানে পরিবর্তন চায় না, বিষয়টা কিন্তু এরকম না। এখানে আমার ব্যাখ্যাটা হচ্ছে আপনার দেখেন, বিএনপিরে ভোট দেওয়ার পাশাপাশি কিন্তু বাংলাদেশের গণমানুষ যারা তারা হ্যাঁ ভোটের পক্ষে রায় দিছে। হ্যাঁ ভোটের যেই বিষয়গুলা ছিল, পয়েন্টগুলা ছিল, এই পয়েন্টে কিন্তু বিএনপির পুরোপুরি একমত হয় নাই। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এটা দিছে। বিএনপির ভোট দেওয়ার একটা অন্যতম কারণ এরকম হইতে পারে, তাদের যে অপোজিশন, তাদের রাজনৈতিক যেই পলিসি বা তাদের যে মুভমেন্ট, তাদের যেই ম্যানিফেস্টো, এগুলো খুব বেশি বেটার ছিল না। এইজন্য হচ্ছে বাংলাদেশের মানুষ তারা বিকল্প হিসেবে মানে একটা বেটার বিকল্প না পাওয়ার কারণে বিএনপিরে ভোট দিছে। কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় নাই। বাংলাদেশের মানুষ অবশ্যই পরিবর্তন চাইছে। তারা জুলাইতেও সিস্টেমে পরিবর্তন করতে চাইছে এবং পরবর্তীতে ১.৫ বছর পার হয়ে যাওয়ার পরে যে ইলেকশনটা হইলো, এই ইলেকশনেও তারা সিস্টেমের পরিবর্তন চাইছে। এইজন্য এই গণভোটের বিপুল ভোটের ব্যবধানে কিন্তু গণভোট হ্যাঁ জয়যুক্ত হইছে। হ্যাঁ, কিন্তু ধরেন বিএনপি তো গণভোটের হ্যাঁতের জন্য ক্যাম্পেইন করে নাই। বরং আমরা যেটা দেখছি যে উপরের দিকে তারেক রহমান উনি হয়তো হ্যাঁ ভোটের ব্যাপারে বলছেন, কিন্তু গ্রাউন্ড লেভেলে সবাই না ভোটের ব্যাপারেই বলছেন। এবং যেহেতু আপনি বললেন যে যেহেতু তাদের এটা অনেকাংশে তারা এগ্রি ছিল না। ইভেন এখনো বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ গণভোটের পক্ষে বা সিস্টেম চেঞ্জের পক্ষে এরকম আমরা দেখি না। এখন আমরা না। দেখতেছি ওই পুরাতন বন্দোবস্তই। ধরেন অনেকটা। আপনার ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যাকে দেওয়া হয়েছে যে একজনকে সরায় আরেকজনকে যে প্রসেসগুলো ফলো করা হচ্ছে, এটাতে আমরা এখনো পর্যন্ত আসলে খুব নতুন একটা বন্দোবস্ত আসছে এরকম আমরা কিন্তু মনে করতেছি না। তাহলে আমি ওই জায়গাটা থেকে বলতেছিলাম যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ মানে গণভোটে হ্যাঁ দিছে, শুধু কি এটাই আপনার কাছে মনে হচ্ছে যে মানুষ সিস্টেম পরিবর্তন চায়? অবশ্যই। না আর কারণ কোনো বিএনপির যত পার্সেন্ট ভোট পাইছে তার চেয়ে গণভোটের সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি। এবং এটাই তো বললাম আপনার একটু আগে যেটা আমি বললাম যে বিএনপির ভোট দিছে
বেটার অল্টারনেটিভ না থাকার কারণে বিএনপির ভোট দিছে। এটা কিন্তু আমার কাছে মনে হইছে। কিন্তু আপনি তো এনশিওর করতে পারবেন না বা মানে বাধ্য করতে পারবেন যে সিস্টেমটা চেঞ্জ হবে? আপনি কি বিএনপি গভর্নমেন্টকে এনশিওর মানে এনফোর্স করতে পারবেন যে সিস্টেমটা চেঞ্জ হবে? আমাদের সেই নৈতিক জায়গাটা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নৈতিক জায়গাটা আছে। কারণ বাংলাদেশের মানুষ ২০০০ যারা শহীদ হইছে, তারা সিস্টেমের পরিবর্তন করতে চাইছে বলেই আমরা মনে করি। এবং যেই জুলাই সনদ এবং জুলাইয়ের যে গণভোট, এই জুলাইয়ের যে ঘোষণাপত্র, তারপর হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, এই সবগুলো বিষয় কিন্তু আমরা জনগণের কাছে তুলে দিছিলাম গণভোটের মাধ্যমে। তারা কিন্তু এখানে হ্যাঁ জয়যুক্ত করছে। এখন বিএনপি যদি এইখানে আইনের ফাঁক-ফোকর দেখিয়ে আদালতের মাধ্যমে তারা যদি এই বিষয়গুলোকে পরিবর্তন করতে চায়, তাহলে আমরা তো এই বিষয়গুলো মেনে নিব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা অবশ্যই মাঠে একটা প্রেশার গ্রুপ আকারে যত ধরনের প্রেশার দেওয়া যায়, সেটা আমরা প্রেশার দিব এবং এটা আমরা বাস্তবায়ন করব। কারণ বাংলাদেশের মানুষ এটা রায় দিছে। এবং তার চেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লব। যেই লেজিটিমেসিটা রাজপথে রক্তের মাধ্যমে তৈরি হয়, সেটা তো আপনি আদালতে কলমের আঁচড় দিয়ে তো আপনি সেটাকে ধূলিসাৎ করে দিতে পারেন না, বা আইনের ফাঁক-ফোকর দিয়ে দিতে পারেন না। এটা হচ্ছে একটা আওয়ামী স্টাইল, একটা হাসিনা স্টাইল। হাসিনা চাইছিল যে কোটা সংস্কার আন্দোলন, তারা হচ্ছে কথায়, কথায় ৭২ সংবিধানের দোহাই দিত। তারা কথায়, কথায় আপনার হচ্ছে আইন আদালতের দিত যে এটা আইনে নাই, এটা সংবিধানে নাই। এই বিষয়গুলো তারা দোহাই দিত। কিন্তু সেই বিষয়গুলো কি টিকছে? সেগুলো শুধু টিকে নাই। আইন আদালত এগুলোর অনেক ফাঁক-ফোকর থাকে। কিন্তু রক্ত দিয়ে যে বিষয়টা অর্জিত হইছে, সেই বিষয় তো আপনি আইন আদালত দিয়ে ঠেকাইতে পারবেন না। আচ্ছা। এখন আপনি যে রক্তের কথা বলতেছেন, আমি যদি এখানেও এটাও দেখি বলি, যেমন আপনি বললেন যে আপনি সিরাজগঞ্জে গেছেন। আপনার সাথে কথা হচ্ছিল। সিরাজগঞ্জে আসলে আমরাও সিরাজগঞ্জে অনেক কাজ করছি। অনেক কাজ করছি মানে অনেকগুলা শহীদ পরিবার, তাদেরকে আমরা একটা ফান্ড সাপোর্ট দিছি। বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে দিছি। তারপর হচ্ছে গিয়ে যে কারণ আপনি জানেন যে পুলিশ যেই থানাটা আক্রমণ হয়েছিল সিরাজগঞ্জে, ওই সময় তো ওখান থেকে হুম, থানা হুম, থেকে হুম। গুলি করছিল। ওখানে অনেক মানুষ মারা এনায়েতপুর গেছিল। খুব সম্ভবত। এনায়েতপুরে, হ্যাঁ। তো এখন এই যে ধরেন এই রক্তের ব্যাপারে আমি যেটা বুঝলাম যে আপনার একটা উম অনেক মানুষের রক্ত এটা একটা দায় তৈরি করছে। সেই অবশ্যই। দায়বদ্ধতা থেকে আপনি চিন্তা করতেছেন যে এটার তো দায় আছে। ইনফেক্ট অনেক মানুষ এই দায়টা নিতে চায় না দেখেই তারা আসলে বিপ্লবের পথে হাঁটে না। কারণ তারা মনে করে যে অন্য একটা মানুষ মারা গেল, তার একটা পরিবার আ নষ্ট হয়ে যাবে, সেটার দায় আমার। অথচ আমি যদি পরিবর্তনটা আনতে না পারি, তাহলে আমি কেমন করে মানুষকে ডাকবো যে আপনি রাস্তায় আসেন। কিন্তু রাস্তায় আসলো, রক্ত দিল, মরে গেল, কিন্তু আমি সেই পরিবর্তনটা আনতে পারলাম না। তো আপনার কাছে এই জিনিসটা কি মনে হয় না যে ধরেন জুলাইয়ে যারা নেতৃস্থানীয় ছিলেন, তারা দায় তৈরি করছেন। মানুষের রক্ত, তাদের কারণে, তাদের কথার কারণে মানুষ আসছে, বেরোইছে, মারা গেছে। কিন্তু সেখানে তাদের যে ডেলিভারেবলস ছিল, যেটা তাদের দেওয়া উচিত ছিল মানুষকে, যে একটা দায়বদ্ধতা, সেই জায়গাটাতে তারা ফেইল করছেন। আপনার কি মনে হয় না? দেখেন, একটা মুভমেন্টে, একটা বিপ্লবে এখানে সফলতা, ব্যর্থতা, সীমাবদ্ধতা অনেকগুলো বিষয় থাকে। তা জুলাইও এরকম সফলতা, ব্যর্থতা, সীমাবদ্ধতা অনেক কিছুই আছে। কিন্তু জুলাইয়ের ক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটানো হচ্ছে জুলাই একটা লিডারলেস মুভমেন্ট। এখানে আ খুব বেশি যে লিডারশিপ কাজ করছে বিষয়টা কিন্তু এরকম না। আপনি ধরেন ঠাকুরগাঁয়ে যে ছেলেটা, যে মেয়েটা নামছে, তাদের সাথে তো আমাদের খুব বেশি মানে ওয়েল অর্গানাইজড ছিলাম না আমরা। খুব বেশি কানেক্টেড ছিলাম না। বা হচ্ছে জানেন যে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হইছে। তখন আমরা চাইলেও সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি নাই। তারা কিন্তু তাদের জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে, তারা বৈষম্যের শিকার হচ্ছে, তারা এই যে জুলুম দেখতেছে, এগুলোর প্রতিবাদে কিন্তু তারা নিজের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা নামছে। দল মত নির্বিশেষে। এই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে যারা হচ্ছে মূল নেতৃবৃন্দ ছিলেন, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে। কিন্তু এর বাহিরেও একটা সত্য হচ্ছে যে জুলাই একটা লিডারলেস মুভমেন্ট। এই জায়গায় সবাই সবার জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে তারা এখানে আসছে, অংশগ্রহণ করছে এবং প্রত্যেকেই জুলাই একটা আমাদের স্লোগান ছিল যে, "তুমি কে আমি কে বিকল্প, বিকল্প।" প্রত্যেকেই এখানে সমন্বয়ক ছিলেন। প্রত্যেকেই এখানে নেতা ছিলেন। এটা একটা বিষয়। আর কেন্দ্রীয় নেতৃবৃন্দের ব্যর্থতা যদি বলি, আমি দেখি না ওইভাবে। খুব বেশি এখানে কেউ বিট্রে করে নাই। আমি যেরকম কারো না কারো ফেসবুক পোস্ট ফলো করতেছি। আমি পড়েছি এবং বুঝেছি তারা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন সেই ইনস্ট্রাকশনটা আমরা ফলো করছি। তারা যেখানে যেতে বলছেন সেখানে গেছি। তারা থামতে বললে আমরা থামছি। তো এটার জন্য বললাম যে একেবারে লিডারলেস বলতে পারবেন না। কিছু, কিছু লিডার ছিল, অবশ্যই লিডার ছিল। সেটা লিডার হইতে পারে, লিডারদের মুখপাত্র হইতে পারে, আপনি যেটাই বলেন। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে আমরা কিছু, কিছু মানুষকে ফলো করছি এবং তাদের কিছু কাজ আমাদেরকে আসলে অনেক হতাশ করছে। এখানে লিডারলেস মুভমেন্ট বলতে পুরোপুরি লিডারলেস তো হয় না। একটা মুভমেন্ট তো অবশ্যই থাকে আরকি। আমার জায়গা যেটা ছিল যে মানে শুধুমাত্র যে আমরা আসিফ মাহমুদ বা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ বা হচ্ছে নাহিদ ইসলাম এদেরকেই ফলো করছি বা এরা যেটা বলছে সেটাই মাইনা নিছে সবাই।
সব ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই। ৬ জন সমন্বয়ক যখন হচ্ছে বিবৃতি দিল, তাদের বিবৃতি থেকেও করে নাই, মানে নাই, ফলো করে নাই। এটা একটা বিষয়। প্লাস হচ্ছে ৮ দফা যখন দেওয়া হইল, ৮ দফার ভিতর তো সরকার পতনের কোনো বিষয় ছিল না। কিন্তু তাদের ওইটাও কিন্তু বাংলাদেশের মানুষ মানে নাই। কারফিউ যখন জারি হচ্ছে, তখন তো কোনো মানে ডিরেকশন ছিল না ওইভাবে। এবং খুবই সীমিত পরিসরে নেট ব্যবহার করা যাচ্ছিল এবং হচ্ছে যে নিউজ পোর্টালগুলো সেগুলো খুবই সরকারের আজ্ঞাবহ ছিল আরকি। এজন্য তারা কিন্তু সরকারের যেই ভাষণ, সরকারের যেই বক্তব্য সেটাই কিন্তু তারা প্রচার করত। তো ওই সময়ও কিন্তু বাংলাদেশের মানুষ তারা ওই বক্তব্যগুলোর অ্যাকসেপ্ট করেনি। তারা তাদের জায়গা থেকে বুঝে নিছে যে এক দফা করতে হবে, সরকার পতন ঘটাইতে হবে। এটা ছাড়া কোনো বিকল্প নাই। তো এই যে মানুষের বুঝতে পারা, বুঝা নেওয়াটা, এটাই আমি বলতেছিলাম যে হচ্ছে তুমি কি আমি কে বিকল্প। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে লিডার ছিলেন। আমি যেটা বলতেছিলাম যে একমাত্র যে শুধু তাদেরকে মানে ফলো করছে বা তারা যেটা বলছে সেটাই মেনে নিছে, এটা কিন্তু পুরাপুরি সত্য না। আর পুরাপুরি লিডারলেস মুভমেন্ট না, আবার একক মানে কেন্দ্রীয়ভাবেই যে সবকিছু পরিচালিত হইছে, এটাও না আরকি। এই জায়গাটাতে আপনি একদম খুব দাগ টেনে দিতে পারবেন না। যেমন আপনি বললেন যে ৮ দফাতে সরকার পতন ছিল না, কিন্তু তারপর মানুষজন সরকারকে ফেলাতে চাইছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যখন সাধারণ মানুষের কমিউনিকেশনে কিন্তু অনেক কমপ্লেক্স বা সিস্টেম চেঞ্জ, এটা সাধারণ মানুষের আসে না। সাধারণ মানুষের হচ্ছে ও শয়তান, ও খারাপ, ওকে সরাইতে হবে, ওকে সরাইলে একটা কিছু হয়ে যাবে। ব্যাপারটা এইভাবেই কাজ করে সাধারণ মানুষের এখন আমার প্রশ্নটা ছিল এই জায়গাটা যে ধরেন আপনারা ওই জায়গাটাতে সফল হইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফল করছেন সরকার পতন আন্দোলনে। কিন্তু আমরা দেখছি যে সরকার পতনের আন্দোলন সফল হইল, কিন্তু যে সিস্টেমটা চেঞ্জ হয় সেই সিস্টেমটা চেঞ্জ হয় নাই। ফলে একটা বড় দুঃখ বা ক্ষোভ মানুষের মধ্যে আসলে থেকে গেছে। আমরা যখন মানুষের সাথে কথা বলি তখন আমরা জিনিসটা দেখতে পাই। ইভেন আপনি কি মনে করেন না যে এইখানে অনেক মাদ্রাসার ছাত্র রক্ত দিছে? আমি বললাম যে আমি নিজেও আহত হইছি। আমার মতন এরকম অনেক মানে যাদেরকে টার্গেট করেছিল, কারণ আমার মাথায় একটা টুপি ছিল, আমার মুখে দাঁড়িয়ে আছে। তো এরকম অনেক মানুষ মারা গেছে, এরকম অনেক মানুষ আহত হইছে। তো এদেরকে যে টার্গেট করা হইছে, এদের প্রতি কি আসলে সুবিচার করা হইছে? হ্যাঁ, এটা তো অবশ্যই সত্য যে আ জুলাই বিপ্লবের প্রাণভোমরা বলা যায় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে। যারা হচ্ছে কোনো ধরনের চাওয়া পাওয়া ছাড়া তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছিল এবং তাদের জায়গা থেকে ইখলাসের সাথে আরকি, যেটা ওই টার্মটাই ইউজ করা যায় আরকি। তারা ইখলাসের সাথে এখানে আসছিল এবং তারা জুলাইয়ে একদম সম্মুখ সারিতে ছিল, ফ্রন্ট লাইনে ছিল। তাদের কোনো আশা ছিল না, চাওয়া পাওয়া ছিল না। তারা এই দেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য তাদের ঈমানি চেতনা থেকে আ জিহাদি জজবায় তারা কিন্তু এই কাজগুলো করছিল। এখন তাদের প্রতি অবিচার করা হইছে, বিষয়টা আমি এভাবে দেখি না। আ বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, তাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল কালেক্টিভলি জাতির প্রতি, দেশের প্রতি, সেই প্রত্যাশার জায়গা পূরণে ব্যর্থ হইছে। অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সে ব্যর্থ হইছে এবং সেটা শুধু মানে মাদ্রাসার ছাত্ররা যে বিট্রে ফিল করছে এরকম না। আমরা করছি। প্লাস হচ্ছে সবাই বাংলাদেশের গণমানুষ বিট্রে ফিল করছে। ওই যে বললাম একটু আগে যে ৫ই আগস্টের আগের অবস্থা আর এখনকার অবস্থার সাথে খুব বেশি পরিবর্তন হয় নাই। এবং এটা আমি মনে করি যে এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে একটা মানে আনফিনিশড রেভলিউশন। আপনারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, আপনারা কি মনে করেন যে মাদ্রাসা ছাত্রদের সাথে আপনাদের যেই তাদেরকে যে ডিউ রেসপেক্ট বা তাদের যেই জিনিসটা, তাদের সাথে তাদের যে পাওনাটা, তাদের পাওনা সম্মানটুকু যদি বলা হয়, এইটুকু কি আসলে আপনারা দিতে পারছেন এজ এ প্রতিষ্ঠান, এজ এ সংগঠন? দেখেন, আমরা এটা বলতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারোর হাতে বৈষম্য করে নাই। আমাদের যে নির্বাহী কমিটি ছিল, এই নির্বাহী কমিটিতে যদি আমরা মাদ্রাসা শিক্ষা মানে ১৮ জনের যে কমিটি, এই কমিটিতে যদি আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের সংখ্যা দেখি, আজ আব্দুর হান্নান মাসুদ, সে একজন মাদ্রাসা শিক্ষার্থী, তামিরুল মিলাদ কামিল মাদ্রাসার। আমাদের নির্বাহী কমিটির সদস্য ছিল জাহিদ আহসান, সে হচ্ছে আপনার জাতীয় ছাত্র শক্তি, যেটা এনসিপি ছাত্র সংগঠন, সেটার হচ্ছে প্রেসিডেন্ট এখন। সে একজন মাদ্রাসা শিক্ষার্থী। আমাদের নির্বাহী কমিটির সদস্য ছিল তারেক রেজা, সে হাফেজ, সেও মাদ্রাসা শিক্ষার্থী। আমাদের নির্বাহী কমিটির সদস্য ছিল রফিকুল ইসলাম আইনি, সে একজন মাওলানা, দাওরা পাস, সে মাদ্রাসা শিক্ষার্থী। আমি নিজেও মাদ্রাসায় পড়ছি একসময়। সো আমরা বৈষম্য করছি মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে বা এরকম না।
তাহলে তো আমার যেই নির্বাহী কমিটি এটার অর্ধেকের মতোই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এটা তো হইতো না। এইখানে যেটা হইছে যে মাদ্রাসা শিক্ষার্থীরা যারা আছেন, এইখানে আ কালেক্টিভলি প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে হচ্ছে দাঁড়াইছে, যে প্রাইভেট ইউনিভার্সিটি আ জুলাই বিপ্লবের একটা বড় অংশ, বড় পার্ট, যে এলিট শ্রেণী যারা, তারা এটারে রিকগনাইজ করছে। কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের কথাটা ওইভাবে বলা হয় নাই। এটা কালেক্টিভলি এলিট সোসাইটির যারা আছেন, তারা ওইভাবে রিকগনাইজ করে নাই বা এই আলোচনাগুলো ওইভাবে আসে নাই। না আসার কারণে মাদ্রাসা শিক্ষার্থীদের যে কন্ট্রিবিউশন, এটা অনেকটা পর্দার আড়ালে থেকে গেছে আরকি। কিন্তু এইটা আমি মনে করি না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো দায় আছে এখানে। বা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা তাদের প্রতি বৈষম্য করছে বা তাদেরকে রিকগনাইজ করে নাই। আমরা এটা করি নাই। আমরা মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে উম ওয়েল কানেক্টেড ছিলাম। খুব ভালোভাবেই কানেক্টেড ছিলাম তাদের সাথে। তাদের যে কন্ট্রিবিউশন গুলো আছে সেই কন্ট্রিবিউশন গুলো কিভাবে আ জাতির সামনে তুলে ধরা যায়, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করতেছি এখনো। আচ্ছা, কিছু, কিছু পত্র-পত্রিকায় এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে অবৈধ ইউনূস সরকার, এরকম একটা টোন আসতেছে এবং ইউনূস সরকারের বিরুদ্ধে, তাদের উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যাপক বিষেধাজ্ঞা তৈরি করতেছে। এবং এই পত্র-পত্রিকাগুলার রেজাল্ট, আমরা মানে এদের যদি ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, এরা সবাই প্রো এস্টাবলিশমেন্ট এবং প্রো ফ্যাসিস্ট মিডিয়া। খুব বেশি দিন সময় যায়নি, হ্যাঁ? জুলাই আর পরে ধরেন এই ব্যাপারটা অলরেডি এইরকম কথাবার্তা শুরু হয়ে গেছে। একটা অবৈধ কাজ হইছে, একটা অন্যায় কাজ হইছে, ভুল কাজ হইছে। নির্বাচিত সরকারকে সরায় একটা অনির্বাচিত সরকারকে আনা হইছে। এই ব্যাপারটাকে আপনারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৃষ্টিতে কিভাবে দেখতেছেন? যে কয়দিন পরে কি আপনারা থ্রেটেন ফিল করবেন না যে তারা যদি বলে যে পুলিশ হত্যার দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিচার এই করা কথাগুলো তো হবে? এখনই উঠতেছে। অলরেডি আমাদের একজনের গ্রেফতারও করা হয়েছিল, জানেন, যে মাহাদিরে, হবিগঞ্জের। দেখেন এই যে ফ্যাসিবাদ, এই যে কাঠামো, ফ্যাসিবাদী কাঠামো, এই কাঠামোর রাইখা আপনি আ চেঞ্জ আনতে পারবেন না। এই মিডিয়া হাউসগুলার, এই পত্র-পত্রিকাগুলার ভিতরে যারা এগুলোকে চালায়, এখানে ঘাপটি মেরে থাকা যেই মানে ফ্যাসিবাদের দোসর যারা আছে, তাদেরকে কিন্তু আমরা সরাইতে পারি নাই। এটা না পারার কারণ হচ্ছে যে একটা বিপ্লবের অভ্যুত্থানই করা। অভ্যুত্থান কি হয়? একটা জাস্ট সরকার চেঞ্জ হয়। কিন্তু আমরা এটা চাইছিলাম না। আমরা চাইছিলাম যে একটা বিপ্লব হবে, এখানে আ বিপ্লবে স্বাভাবিকভাবেই রক্তারক্তি হয়। রক্তারক্তি হওয়ার মধ্য দিয়ে যেটা হবে আরকি, পরবর্তীতে যেটা থাকবে, মানে হয় তারা উইন হবে, নাইলে আমরা উইন হব। কিন্তু ২ টা গ্রুপ তো একসাথে তো মানে করা থাকা যায় না, নেগোসিয়েশন করে থাকা যায় না। এটা তো হয় না। এইজন্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা এখনো তারা থাইকা গেছে। তারা ফ্যাসিবাদের দোসর যারা ছিল, অবশ্যই তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করবে। তারা সেই কাজগুলো করতেছে আরকি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করি যে, এজন্যই বললাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু বিলুপ্ত হওয়ার কথা আসছিল। নাহির ইসলাম সহ অনেকেই বলছিলেন যে এই সংগঠনটা বিলুপ্ত করার জন্য। কিন্তু আমরা কিন্তু এজন্য সংগঠনটা বিলুপ্ত করি নাই, যে ফ্যাসিবাদের দোসররা এখনো প্রত্যেকটা রন্ধ্রে, রন্ধ্রে সচিবালয়ে, তারপরে হচ্ছে আপনার মিডিয়া হাউসগুলাতে, আপনার কর্পোরেট জায়গাগুলোতে বা হচ্ছে বিজনেস এরিয়াগুলোতে তারা কিন্তু আছে। তো এদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই, এবং আমরা যে অসম্পূর্ণ বিপ্লবটা সম্পূর্ণ করতে চাই, এটার মধ্য দিয়ে আরকি, এদেরকে প্রতিহত করার মধ্য দিয়েই কিন্তু আমরা এই বিষয়গুলো চাই। এবং অবশ্যই প্রতিহত করার ধরনটা, যেহেতু সরাসরি রেভলিউশনের যে প্রেক্ষাপটটা ছিল জুলাইতে, সেই প্রেক্ষাপটটা এখন এই মুহূর্তে নাই। তো এই জায়গা থেকে আমাদের আরেকটা বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আমরা গঠন করতে চাই। যে প্রথম আলোতে আক্রমণ করা, এটা আমাদের উদ্দেশ্য না। আমরা চাই যে প্রথম আলো কিংবা হচ্ছে অন্যান্য যেই ইগুলা আছে, যারা হচ্ছে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে, যারাই, তা আমাদেরই হচ্ছে যে আমরা বিকল্প তৈরি করব। জুলাইপন্থী, বাংলাদেশপন্থী বড় মিডিয়া হাউস, আ বড় ধরনের পত্রিকা হাউস, এগুলো আমরা তৈরি করব। কিন্তু কাউরে ধ্বংস করে না আরকি। হ্যাঁ, ধ্বংস মানে আপনি ইডিওলজিক্যালি অ্যাটাক করতে পারেন, কিন্তু আপনি ফিজিক্যালি তো অ্যাটাক করতে পারেন না। এক্সাক্টলি, এক্সাক্টলি। জি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন যে ধরেন আমরা তো ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন ছাত্র রাজনীতির একটা ফর্ম আমরা দেখে আসছি। তো আপনাদের সময় আমি খেয়াল করে দেখছি যে আপনাদের সময় ছাত্র রাজনীতিটা একটু ডিফারেন্ট ছিল। যেমন আপনি ঢাকা কলেজের স্টুডেন্ট বললেন, হ্যাঁ? আমার আম্মাও ঢাকা কলেজের শিক্ষিকা ছিলেন। ফলে ঢাকা কলেজের ভিতরে আম্মার সাথে কলেজে যেতাম আসতাম, আমরা দেখছি যে ঢাকা কলেজের ছাত্র আন্দোলনগুলো আসলে কেন হয়? এটা বড় কারণ হচ্ছে যে তারা চাঁদা তুলতে চায়। পাশের যে কলেজগুলো আছে বা পাশের যে মার্কেটগুলো আছে কলেজের পাশে, সেগুলো থেকে তারা চাঁদা তুলতে চায় এবং এই চাঁদাতে যদি তুলতে কোনো সমস্যা হয়, সেটার মানে কে আসলে লিড করবে এটা নিয়ে মানে রাজনীতিটা হয় আসলে এইখানে। রাজনীতিটা অন্য কোনো কিছু না। তা আপনি কি মনে করেন যে এই জুলাইয়ের পরবর্তীতে এই
এই রাজনীতিতে ছাত্রদের মন মানসিকতাতে রাজনীতি করাতে মানে তার জীবনের লক্ষ্য হচ্ছে হলে হোস্টেলে বা ডাইনিংয়ে ফাউ খাওয়া, এই কেন্দ্রিক কি কিছু পরিবর্তন আসছে নাকি এখনো ওই জায়গাগুলোতেও আগের চিন্তা ভাবনা এটা থেকে গেছে? আমি যদি বলি ঢাকা কলেজের যে ইস্যুটা যেহেতু তুললেন, আমি ঢাকা কলেজের স্টুডেন্ট এবং এই পরিচয়টা দিতে আমি খুব মানে গর্ব ফিল করি আরকি, গর্ববোধ করি। ঢাকা কলেজে ৮ টা হল আছে আমাদের। আমাদের ৮ টা হল আছে। খুব সম্ভবত বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান আ আপনার ৫ই আগস্টের পরে প্রত্যেকটা সিট বাতিল করছিল। আগের সিটগুলো মানে বন্টন হইতো হচ্ছে ইসের ভিত্তিতে, ছাত্রলীগ যারা করতো তাদের মাধ্যমে আরকি। আমি আমার সাইনে ঢাকা কলেজের প্রত্যেকটা হলের সিট বাতিল করেছিলাম আমি। কোনো মানে পুরাতন শিক্ষার্থী আমরা করতে দেই নাই। তারপরে হচ্ছে যারা প্রকৃত মেধাবী এবং অসচ্ছল, সেই ভিত্তিতে আমি ব্যক্তিগতভাবে করছিলাম। ওইভাবেই হচ্ছে আ ডিপার্টমেন্টের মাধ্যমে হলে শিক্ষার্থীরা উঠছে। এইটা একটা ভালো দিক এবং এখনো সেই ধারাটা অব্যাহত আছে। খুব বেশি রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি দেখায় এখন পর্যন্ত আরকি ওইভাবে উঠতে পারেনি। ২-১ টা ঘটনা আছে এবং ব্যক্তিগতভাবে আমি কোনো রিকমেন্ডেশন দেইনি কাউরে। আমার হাতে সম্পূর্ণ পাওয়ার ছিল ওই সময়। বাট আমি কোনো রিকমেন্ডেশন এ কাউরে করি নাই, এলাও করি নাই। ইভেন আমার ভাই নিজেও, মামাতো ভাই আছে যে ঢাকা কলেজের শিক্ষার্থী। সেক্ষেত্রে আমি রিকমেন্ডেশন দেই নাই যে তারে হলে সিট দিতে হবে। এটা তো অবশ্যই একটা বড় পরিবর্তন এবং হলে ফাও খাওয়ার যে ব্যাপারটা বললেন ক্যান্টিনে, এটাও অনেকটা কমছে এখন পর্যন্ত। সামনে কি হবে, গভর্নমেন্ট চেঞ্জ হইছে সেটা তো পরবর্তীতে বলতে পারব। আরেকটা বিষয় হচ্ছে যে ওইখানে ঢাকা কলেজের কথা যেটা বললেন যে চাঁদাবাজির যে ব্যাপারটা। হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন, এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু এইটা ওভারঅল ঢাকা কলেজের ফ্রেমিং করা বোঝাই যায় না আরকি। এটা আ যারা হচ্ছে রুলিং পাওয়ারে ছিল তৎকালীন সময়ে ছাত্রলীগ, তারা এই কাজগুলো করত। তাদের যে গ্রুপিং এর রাজনীতি, এই গ্রুপিং এর রাজনীতির শিকার হয় তারা তাদের গ্রুপরে শক্তিশালী করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য এক গ্রুপ অন্য গ্রুপের সাথে তারা হচ্ছে দ্বন্দ্বে জড়াইত। এরপর হচ্ছে ওখানে ফুটপাতে কে দোকান দিবে, তারপর হচ্ছে কে কোন ব্লক থেকে চাঁদা নিবে। এই বিষয়গুলো তখন ছিল। কিন্তু এখন ৫ই আগস্টের পরে কিন্তু এই বিষয়গুলো হয় নাই। আমরা এই বিষয়গুলো হইতে দেই নাই। ইভেন আমি নিজেও হলে থাকি। আ এখন পর্যন্ত আমরা এই বিষয়গুলো করতে দেইনি। ভবিষ্যতে কি হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। আমরা ৫ই আগস্টের পরে তো সব ধরনের সংস্কার চাইছিলাম। সেই জায়গা থেকে যেহেতু ছাত্ররাই এই জুলাই বিপ্লবের নেতৃত্ব দিছে, আমরা চাইছিলাম যে ছাত্র রাজনীতির একটা আমূল পরিবর্তন ঘটবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা যারা ছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা চাইছিলাম যে একটা লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি গড়ে উঠবে আরকি এবং একটা আমূল পরিবর্তন, একটা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু ছাত্র রাজনীতি গড়ে উঠবে। তো এই বিষয়গুলো বোধহয় সামনে আনা উচিত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছিলাম। ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠন সবাইকে আমরা ডাকছিলাম। আমাদের যে অফিস ছিল রূপায়ণে, আমরা সেখানে বসছিলাম সবার সাথে যে পলিসি ডিসকাশন করার জন্য। যে ছাত্র রাজনীতির ফরমেটটা কি হইতে পারে? ছাত্র রাজনীতির রূপরেখা কি হইতে পারে? আগের যেই ছাত্র রাজনীতি যে গেস্ট রুম, গণরুম প্লাস হচ্ছে আধিপত্য, এই যে অস্ত্রের ঝনঝনানি, এই বিষয়গুলো কিভাবে আমরা বাদ দিতে পারি ছাত্র রাজনীতি থেকে? এই বিষয়গুলোর জন্য একটা আ আমব্রেলা অর্গানাইজেশন হিসেবে একটা আ আ স্বাগত জানানো সংগঠন হিসেবে আমরা বৈষম্য ছাত্র কিন্তু এই বিষয়গুলো উদ্যোগ নিছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ১ম বার আমরা উদ্যোগ নিলাম। তখন আমাদের আহ্বায়ক ছিলেন হাসনাত আব্দুল্লাহ ভাই। তারপরে হচ্ছে আমাদের সেক্রেটারি ছিলেন আরিফ সোহেল, মুখপাত্র উমামা ফাতেমা ছিলেন। আমরা ১ম দিন বসলাম, সবাই আসলো। আরো অনেকগুলো বিষয়ে কথাবার্তা হইলো। ঐদিন কিছু ডিসিশন হইলো যে ছাত্র রাজনীতির বিষয়ে এই বিষয়গুলো আমরা করতে পারি। হল কমিটি দিব কিনা? যেহেতু হল কমিটি দিলে আপনার হচ্ছে হয়, হলে একটা আধিপত্য বিস্তার থাকে বা হচ্ছে হলে সিট পাওয়ানোর ক্ষেত্রে হচ্ছে একটা প্রভাব তৈরি করে যারা সংগঠন মানে যারা পাওয়ারে থাকে। ১ম দিন হচ্ছে আমরা করলাম, বসলাম ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠনের বা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন সবাই আসলো। পরের মিটিংয়ে ছাত্রদল নাই, কোনো একটা কারণ দেখায় আসলো না তারা। এরপরের মিটিংয়ে দেখি যে শিবির আসছে, এজন্য হচ্ছে বাম সংগঠনেরা আসতেছে না। তো এই যে মানে অসহযোগিতা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে, এই অসহযোগিতা করার কারণে কিন্তু আমরা বড় একটা সুযোগ হাতছাড়া করছি আরকি। এই যে দেখেন এখন কিন্তু আবার আগের মতো সেই বিষয়গুলো শুরু হইছে। পলিটেকনিকে ছাত্র হত্যা হইছে। বিভিন্ন জায়গায় মারপিট হচ্ছে, হামলা পাল্টা হামলা বা হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটানোর যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। আমরা কিন্তু আবারও আগের যেই ব্যবস্থা, বন্দোবস্ত সেদিকে কিন্তু আমরা মুভ করতেছি। আমাদের হাতে একটা বড় সুযোগ ছিল। হয়তো আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক সীমাবদ্ধতা ছিল। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছিলাম যে
একটা নতুন ফরমেশনে যাওয়ার, একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র রাজনীতি কিভাবে শুরু করা যায় বা একটা নতুন পর্যায়ে নিয়ে আসা যায়, কিভাবে একটা লেজুর ভিত্তিহীন সংগঠন হিসেবে তৈরি করা যায় সব সংগঠনগুলোকে। এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছিলাম, কিন্তু অসহযোগিতার কারণে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের আমরা পারি না এটা। আপনার পড়াশোনা শেষ করছেন, আপনার সামনে ক্যারিয়ারের একটা ব্যাপার আসতেছে যে আপনাকে সংসার চালাতে হবে, দায়িত্ব নিতে হবে। আবার একই সাথে ধরেন আপনি যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই ধরনের পলিটিক্যাল কাজে জড়িত থাকবেন, তখন স্বাভাবিকভাবেই আপনি আপনার ক্যারিয়ারের জন্য সময়টা দিতে পারবেন না। তো আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনার চিন্তাটা কি? আপনি কিভাবে জিনিসটাকে ব্যালেন্স করবেন? দেখেন, জুলাই বিপ্লব যেটা হইছে, এই বিপ্লবটা তো পুরাটাই আমাদের যেই ক্যারিয়ার প্ল্যান বা হচ্ছে লাইফের গোল, যে বিষয়গুলোই বলি, এই বিষয়টা পুরাটাই হচ্ছে আমাদের মানে একটু পার্থক্য তৈরি করে দিছে আরকি। আমাদের নতুন করে ভাবতে শিখাইছে আরকি। তা আমি জুলাইয়ের আগে যেটা চিন্তা ছিল, আমি প্রচুর পড়াশোনা করতে ভালোবাসি আরকি। আমি পাঠচক্র করছি প্রচুর। আমাদের আমি একটা সংগঠনের সাথে জড়িত আছি, পাঠশালা সেন্টার ফর বেসিক স্টাডিজ বা পাঠশালা CBS। আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তি নিয়ে কাজ করি। তো এই সূত্রে হচ্ছে আমরা কয়েক হাজার পাঠচক্র করছি বা করছি। সেই জায়গা থেকে আমার ছিল হচ্ছে আমি গবেষণা বা হচ্ছে সাংবাদিকতা বা হচ্ছে আপনার শিক্ষকতা, এই বিষয়গুলোতে আমি কানেক্টেড থাকবো বা আমার ক্যারিয়ারটা এই কেন্দ্রিক আমি গড়ে তুলবো আরকি। কিন্তু জুলাইয়ের পরে অনেক ধরনের বাস্তবতা আসার কারণে হচ্ছে একটু ভাবতে হচ্ছে নতুন করে আরকি। এখনো ভাবি নাই। তবে রাজনীতিটাকে তো পেশা হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা তো নেওয়ার ঠিকও না। রাজনীতি মানুষের কল্যাণের জন্য বা হচ্ছে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করতে হয়। কিন্তু অবশ্যই আ রিজিকের জন্য তো অবশ্যই আমার একটা পেশা লাগবে। সেই জায়গা থেকে আমার হচ্ছে যে আমি উদ্যোক্তা হওয়া বা হচ্ছে প্রতিষ্ঠান দেওয়া বা হচ্ছে সৃজনশীল কোনো কিছু করা। নিজের একটা প্রতিষ্ঠান থাকবে, নিজে কাজ করব ক্রিয়েটিভ। যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি লং টাইম বাংলাদেশের বুদ্ধিভিত্তিক জগতের সাথে জড়িত ছিলাম। ওই কেন্দ্রিক একটা কিছু করার, এই ধরনের আমার একটা চিন্তাভাবনা আছে এবং আ জুলাই রেভলিউশন বলি বা হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ যেই বিষয়টা আছে বাংলাদেশে, নামে আছে কিন্তু ইসে নাই। এই বিষয়গুলো কিভাবে সামনে আনা যায় এবং এটার সাথে কিভাবে ক্যারিয়ারে কানেক্ট করা যায়, এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতেছি। যেহেতু অনার্স শেষ হইছে, এখনো রেজাল্ট হয় নাই। এখনো মানে ভাবনার মধ্যে আছে আরকি। পুরাপুরি ফাইনাল ডিসিশন নেইনি। তবে হ্যাঁ, আমি সরাসরি চাকরি করার কোনো ইচ্ছা নাই। উদ্যোক্তা হওয়ার বা হচ্ছে নিজের প্রতিষ্ঠান দেওয়ার এরকম ইচ্ছা আছে বুঝতে আরকি। পারছি। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে অ্যা বাংলাদেশে যদি বড় ইনসিডেন্টের কথা বলা হয়, অবশ্যই বাংলাদেশের জন্ম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে। আবার হচ্ছে যে ২য় মুক্তিযুদ্ধ বলা হচ্ছে বা ২য় স্বাধীনতা বলা হচ্ছে এটাকে, যে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান। তো এটার মধ্যে তো আসলে কি একটা কনফ্লিক্ট এর ব্যাপার আমরা মাঝে মধ্যে দেখি। যে কেউ হয়তো প্রো জুলাই কিন্তু অ্যান্টি ৭১। আবার কেউ দেখা যাচ্ছে প্রো জুলাই এবং প্রো ৭১। আবার কেউ দেখা যাচ্ছে যে প্রো ৭১ কিন্তু অ্যান্টি জুলাই। তো এই যে বিভিন্ন রকমের আমরা আসলে মিথস্ক্রিয়া দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের শক্তির উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ট্যান্সটা কি? দেখেন, বাংলাদেশের মানুষের, এই দেশের মানুষের যেই মুক্তি সংগ্রাম, সেটা অনেক বছরের দীর্ঘদিনের মুক্তি সংগ্রাম এটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানুষের ইতিহাসের প্রত্যেকটি বাঁক-বদলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং এই বিষয়গুলোকে মেনে নেয় তারা। বাংলাদেশে একটা প্রেক্ষাপট আছে। এখানে হচ্ছে আপনি দেখবেন যে যারা ৭১ করে একটা অংশ, সবাই না। তারা শুধু ৭১ টাকেই বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি সংগ্রাম হিসেবে কাউন্ট করতে চায় তারা। কিন্তু বিষয়টা কিন্তু আসলে এরকম না। আমাদের আজাদির একটা সিলসিলা আছে। এই দেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসছিলেন এখানে। সে ওই সময় একটা ফ্যাসিবাদ ছিল ওই জায়গায়। সেই ফ্যাসিবাদকে উৎখাত করছে। এই দেশে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছিলেন। সেই সময় সে যে এই ভূখণ্ডে আসছিলেন, ওই সময়ও কিন্তু তার এখানে একটা ফ্যাসিবাদ বা ওই ধরনের একটা ব্যবস্থা ছিল। সেই বিষয়টাকে উৎখাত করছে। এই দেশে আরো অনেক ধরনের আমাদের জার্নি আছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ এখানে আসছিলেন। এই ভূখণ্ডটাকে একত্রিত করছেন তিনি।
এবং বাংলা ভাষা এটাকে একটা রাষ্ট্রীয় মর্যাদা তিনি দিছেন। তাকে বাঙালি জাতির ১ম জাতির পিতা বলা হয় শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার যেই সংগ্রাম, আমরা কিন্তু প্রত্যেকটা সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। যোগনমন্ডলের যেই সংগ্রাম কিংবা এখানে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ ৪৭ এ যেই দেশভাগটা করছিলেন, এটা তো ৪৭ তো আমাদের আজাদির সংগ্রাম ছিল, আজাদির লড়াই ছিল। পরবর্তীতে সেটা ভুল মানে পরবর্তীতে কি হইছে না হইছে সেটা আমরা ক্রিটিক করব। কিন্তু ৪৭ তো অবশ্যই আমাদের একটা আজাদি আন্দোলনের যে পার্ট, একটা বড় পার্ট। ৪৭ না হলে তো ৭১ হইতো না। আমরা যদি ৪৭ এর সময় ডিসিশন নিতাম যে আমরা ইন্ডিয়াতে চলে যাব, তাহলে তো আমরা আজকে একটা কাশ্মীরের মতো একটা রাজ্য হিসেবে থাকতাম বা হচ্ছে কলকাতার মতো একটা রাজ্য হিসেবে থাকতাম বা একটা হায়দ্রাবাদ, সিকিমের মতো একটা অঙ্গরাজ্য হিসেবে থাকতাম, যেখানে আমাদের কোনো স্বতন্ত্র আইডেন্টিটি থাকতো না। এটা তো আমাদের ৪৭ তো আমাদের এই পার্থক্যটা করে দিছে বা এই মর্যাদাটা আমাদের দিছে। তা ৪৭ টা অবশ্যই আমাদেরকে ওন করতে হবে। ৫২ যে ভাষা আন্দোলন, এটাও আমাদের লড়াই সংগ্রামের একটা পার্ট। ৭১ ও ওরকম। ৭১ অবশ্যই আমাদের একটা মানে মুক্তিযুদ্ধ বা হচ্ছে বাংলাদেশের মানুষের গণযুদ্ধ। কিন্তু ৭১ এর যেই মানে রাজনীতিটা করা হয়, যে ৭১ টাকে সম্পূর্ণ আওয়ামীকরণ করা হয় বা হচ্ছে মুজিবীকরণ করা হয়। কিন্তু বিষয়টা কিন্তু এরকম ছিল না। ৭১ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে যে ৭১ সালের যেই মুক্তিযুদ্ধ, এটা একটা গণযুদ্ধ ছিল। এখানে বাংলাদেশের আপামর জনগণ এই বাংলাদেশের ৭১ এর যে মুক্তিযুদ্ধে এখানে অংশগ্রহণ করেছিল, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে এবং ৭১ এর যেই মুক্তি, সেই মুক্তিটা পরিপূর্ণ অর্জন না হওয়ার কারণেই কিন্তু ২৪ সালের যেই বিপ্লব, এই বিপ্লবটা হইছে। এবং ৭১ এবং ২৪ একটা আরেকটার সাথে কানেক্টেড এবং শুধুমাত্র ৭১ আর ২৪ ই আমাদের মুক্তি সংগ্রামের একমাত্র লড়াই বা সংগ্রাম না। এর আগে যেটা বললাম ৪৭, আমরা ৪৭ এ আ প্রাউডলি ওন করি। ৭১ কেও প্রাউডলি ওন করি। আমরা বখতিয়ারের যেই সংগ্রাম, সেটাকেও আমরা প্রাউডলি ওন করি। জগনমন্ডলের যেই সংগ্রাম, সেটাকেও আমরা প্রাউডলি ওন করি। তো এই সবগুলা বিষয় মিলাই কিন্তু আমাদের যে জাতিসত্ত্বা, এই জাতিসত্ত্বাগুলো গড়ে উঠছে। কিন্তু আমরা এখানের যারা হচ্ছে মুজিববাদী বাম আছে বা হচ্ছে আ আরো যারা হচ্ছে প্রো ইন্ডিয়ান শক্তি যারা আছে, তাদের যেই ন্যারেটিভ, এই ন্যারেটিভে আমরা গা ভাসায় দেই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় যদি বলি যে লাস্ট সর্বশেষ, যে জুলাই বিপ্লবটা হইছিল মূলত এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, ভারতীয় যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু জুলাই বিপ্লবটা হইছিল। আমরা যদি বলি যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কিভাবে প্রবেশ করে? এটা যদি খুবই শর্টকাটে বলি, যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদটা প্রকাশ করে কয়েকটা টুলস ব্যবহার করে। একটা হচ্ছে শেখ মুজিব। এখানে শেখ মুজিবকে একটা প্রফেটিক মর্যাদা দেওয়া হয়। তাকে একটা সমালোচনার ঊর্ধ্বে তাকে একটা স্থান দেওয়া হয়। তাকে ক্রিটিক করা যাবে না। এই শেখ মুজিবের মাধ্যমে এখানে কিন্তু ইটা ভারতীয় আধিপত্যবাদটা প্রবেশ করে বাংলাদেশে। আরেকটা হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদ, উগ্র বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদে মানে এত বেশি সংকীর্ণ, আমাদের যে হাজার বছরের যে লড়াই সংগ্রাম, আমাদের যে আজাদির যে আন্দোলন, এইগুলোকে অস্বীকার করা হয়। আমাদের এখানে বলা হয় হচ্ছে যে আমরা হাজার বছরের বাঙালি বা হচ্ছে চিরায়ত বাঙালি, এই ধরনের টার্মগুলো ইউজ করা হয়। কিন্তু আমাদের ইতিহাসের যাত্রাটা শুরু করে চর্যাপদ থেকে। চর্যাপদ থেকে সরাসরি চলে আসে হচ্ছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে। এর মাঝখানে যে যত মুভমেন্ট আছে, যত লড়াই সংগ্রাম আছে, কোনো কিছুকে এখানে দেখানো হয় না, স্বীকার করা হয় না। সরাসরি তারা ৫২ সালের ভাষা আন্দোলনে চলে যায়, তারপর হচ্ছে ৭১ সালে চলে যায়। না, আমাদের যেই লড়াই, আজাদির যে লড়াই, এটা তো এত সংক্ষিপ্ত না বা এত সিলেক্টিভ না। আমাদের আরো অনেক দীর্ঘ লড়াই সংগ্রাম আছে। তা আমরা মনে করি যে উগ্র যেই বাঙালি জাতীয়তাবাদ, এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদটা মানে প্রবেশ করে। এর বাহিরে কলকাতার যেই মানসপট, কলকাতার যেই থিংকিং, এখানে একটা বড় সাহিত্যিক শ্রেণী আছে, একটা বুদ্ধিজীবী শ্রেণী আছে, যারা হচ্ছে আপনার, যাদের শরীরটা বাংলাদেশে থাকে কিন্তু তাদের মন, মগজ, মস্তিষ্ক, মনন সবকিছু কলকাতার মানসপট দিয়ে তারা গইড়া উঠছে। তাদের মাধ্যমেই বাংলাদেশে এই ভারতীয় আধিপত্যবাদটা প্রবেশ করে আরকি। তা আমাদের সংগ্রাম, আমাদের লড়াই, এই বুদ্ধিজীবী শ্রেণী যারা চিন্তার জায়গা থেকে কলকাতার আধিপত্যবাদকে স্বীকার করে নিছে, ইন্ডিয়ার আধিপত্যবাদকে স্বীকার করে নিছে, এদের বিরুদ্ধে যারা হচ্ছে ভাষার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, যারা রাজনৈতিকভাবে এই কলকাতার বা হচ্ছে ইন্ডিয়ার আধিপত্যবাদকে স্বীকার করে নিছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম কিন্তু চলবে। এবং এই ৭১ সালের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধটাকে আমরা আওয়ামীকরণ থেকে, মুজিবীকরণ থেকে ছিনিয়ে এনে বা হচ্ছে এইটার যারা প্রকৃত উত্তরাধিকার বাংলাদেশের গণমানুষ, তাদের কাছে ফিরিয়ে দিতে চাই। এবং জুলাই
৭১-এরই একটি সিলসিলা, ৪৭-এর যেই আমাদের যে আজাদী আন্দোলন সেটারই একটি সিলসিলা। আমরা মনে করি না যে ৭১-এর সাথে জুলাইয়ের কিংবা জুলাইয়ের সাথে ৭১-এর কিংবা জুলাইয়ের সাথে ৪৭-এর বা ৪৭-এর সাথে ৭১-এর কোনো কনফ্লিক্ট আছে। একটা আরেকটার পরিপূরক। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে। গুড লাক উইথ দ্যাট। কারণ আমরা দেখছি যে ভাষা আন্দোলনের যারা পুরোধা ছিল যে তমদ্দুনে মজলিস, এদের কিন্তু অ্যাকচুয়ালি একটা কল ছিল যে খিলাফত, ইসলামিক খিলাফত বা মুসলিম খিলাফত। তো আমরা আশা করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতেও মানে এটা আপনাদের একটা লিগাসি হবে যদি আপনারা এটাকে সেফগার্ড করতে পারেন, এটাকে এটা আমরা মনে দখল করি। হয়ে যাওয়া থেকে। এবং আমি আরেকটা যদি বলি সর্বশেষ মানে ব্যক্তিগতভাবে, যে দেখেন এইখানে আমাদের যেই মানচিত্র বাংলাদেশের ভূখণ্ডের, এই মানচিত্রটা তৈরি হয়েছে কিন্তু ৪৭-এ, এবং এটা আপনি দ্বিজাতি তত্ত্ব ভুল কিংবা দ্বিজাতি তত্ত্ব সঠিক এই হিসাব পরে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মানচিত্রটা তৈরি হয়েছে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এইখানের বাংলাদেশের গণমানুষ একটা বড় অংশ মুসলমান, মানে প্রধান জনগোষ্ঠী এখানে মুসলমান, এটাও আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু সমস্যা হচ্ছে এই বাংলাদেশের গণমানুষকে যারাই ক্ষমতায় আসছে বিগত সময়ে, তারা একটা আদারিং করে রাখতে চাইছে, অপরায়ণ করে রাখতে চাইছে। তা বাংলাদেশের গণমানুষকে বা হচ্ছে মূল জনগোষ্ঠীকে আপনি আদারিং করে, অপরায়ণ করে কিন্তু বাংলাদেশে কালেকটিভলি আপনি কোনো উন্নয়ন বলেন কিংবা আমাদের জাতিগত যেই সমৃদ্ধি বলেন, আপনি কোনোটাই করতে পারবেন না। এই বাংলাদেশের গণমানুষের সাথে বা বাঙালি মুসলমান যারা আছে তাদের সাথে একটা রিকনসিলিয়েশনের আপনি যাইতে হবে। এইখানে আপনি আদারিং কইরা আপনি এখানে কোনো সমৃদ্ধির পথে আগাইতে পারবেন না। আমরা মনে করি যে একটা রিকনসিলিয়েশন দরকার এই জায়গাটাতে। এখানে সাইডলাইন করার কোনো সুযোগ নাই। ধন্যবাদ আপনাকে। আমাদের এই এখানে রাজনৈতিক আলাপ জরুরি এবং আমরা খুব সিরিয়াস কিছু আলাপ করছি, সেনসিটিভ আলাপ কিছু করছি এবং মানে আমরা আসলে এই প্ল্যাটফর্মটার এই জন্যই তৈরি করা যাতে আমরা একে অপরের ভয়েসটা শুনতে পারি, যাতে রিকনসিলেশনগুলা সহজ হয় বা অ্যাটলিস্ট এই মেসেজটা যেন মানুষের কাছে যায় এবং তারা যেন শুনে, আচ্ছা ঠিক আছে, ও তো আমি তো মনে করতাম ওরা এরকম, আসলে তো ওদের কাছ থেকেই শুনলাম যে ওরা তো আসলে এরকম না। এই ব্যাপারগুলো যেন একটু সহজ হয়, সেই কারণে আমাদের প্ল্যাটফর্মটা। যেটা খুবই সুন্দর একটা উদ্যোগ। আমি এই প্ল্যাটফর্মের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এটা অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলাদেশের যে বিভিন্ন ঘরানার বিভিন্ন মত পথের মানুষ আছে তাদের সবার একটা সম্মিলন কেন্দ্র হবে এটা, এই প্রত্যাশা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ সামনে অন্য কোনো একটা এপিসোডে অন্য অতিথিকে নিয়ে আপনাদের সাথে থাকবো। ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।